করব। দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এখানে আসলে দেখো আমাদের যে অধঃক্ষেপের যে বিষয়টা সাম্য অবস্থায় পৌঁছে গেছে দ্রবণটা, তোমার এই দ্রবণটা দেখো টোটাল 290 আর এখানে হচ্ছে ডিসলভ আছে 10টা। দ্যাট মিনস তোমরা আসলে বুঝতে পারতেছো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা যে তোমরা যদি একটু দেখো যে আমাদের আসলে মার্কিউরির সাথে ব্রোমাইড এটা কেন যে ডাবল দেখাচ্ছে না এখানে, বাট যাই হোক মার্কিউরির সাথে ব্রোমাইডের রেশিওটা অলওয়েজ যে আয়নে তোমার ইয়া হবে সেটা তোমার হচ্ছে ডাবল থাকবে। বাট এখানে হয়তো সেটা দেখে বাট ক্লোজ হয়তো তোমরা ফিল করতে পারতেছো। ধরে নাও এটা 15, এটা ধরো 30, এটা 15 এটা 30 ধরে নাও, দেখবা যে হচ্ছে মার্কিউরির সাথে ব্রোমাইডের যে রেশিও, মার্কিউরি একটা উৎপন্ন হলে ব্রোমাইড হবে হচ্ছে 2টা। এই রেশিওটা কিন্তু তোমার এখানেও। হ্যাঁ বলো ভাইয়া। টোটালে ডাবল আছে। হ্যাঁ টোটালেও তোমার হচ্ছে, ও আচ্ছা টোটাল ডাবল এমনি হয়ে যাবে। দাঁড়াও একটা সেকেন্ড, টোটাল কিন্তু এমনি ডাবল হয়ে যাবে। তার রিজনটা হচ্ছে তোমার যখন মার্কিউরি ব্রোমাইড তুমি যখন ডিসলভ হবে তখন মার্কিউরি ব্রোমাইড থেকে আমরা যদি ইকুয়েশনটা একটু দেখি, ধরো হচ্ছে মার্কিউরি ব্রোমাইডের যদি ইকুয়েশনটা দেখি তোমার যখন এটা ডিসলভ হয়ে যাবে তখন আসলে এখানে Hg2+ আর হচ্ছে 2 ব্রোমিন মাইনাস উৎপন্ন হবে, ঠিক আছে। দ্যাট মিনস এটা যেটা বোঝাচ্ছে যে একটা সলিড থেকে যদি একটা সলিড তোমার আয়নিত হয় তাহলে আসলে একটা Hg2+ এবং 2টা ব্রোমিন উৎপন্ন করবে। এই লাইনটা সবাই বুঝছো কিনা? একটা সলিড বিয়োজিত হলে একটা Hg+ এবং 2টা ব্রোমিন উৎপন্ন হবে, কারণ তোমাদের ইকুয়েশনে সেটা বলতেছে যেহেতু আমাদের HgBr এর সাথে Hg2+ 1:1 রেশিওতে আছে এবং আমাদের HgBr এর সাথে আমাদের 2Br, সরি 2Br না Br, এটা আমাদের 1:2 রেশিওতে আছে। দ্যাট মিনস একটা HgBr যদি দ্রবীভূত হয় তাহলে আসলে একটা Hg2+ এবং 2টা Br মাইনাস উৎপন্ন করবে। সবাই বুঝছি আমরা এই লাইনটা? জি ভাইয়া। আচ্ছা, সো এইটা যদি আমরা বুঝে থাকি, আমরা ধরো এই এক্সাম্পলটা আমরা যদি লেড ক্লোরাইডের ক্ষেত্রে দেই, ধরো আমরা লেড ক্লোরাইডের ক্ষেত্রে এক্সাম্পলটা দিলাম, লেড ক্লোরাইড সলিড। বাট আগে হচ্ছে আমরা সিম্পল এক্সাম্পল দেখি, লাইক হচ্ছে AgBr। সো AgBr আমরা সলিড নিচ্ছি, দেন আমাদের ইকুইলিব্রিয়াম যেহেতু ফর্ম করছে এখানে, কারণ এখানে একটা গতিশীলতা আছে। সো এই সলিড থেকে কিছু পার্ট আমাদের Ag+ এবং কিছু পার্ট আমাদের Br মাইনাস উৎপন্ন করছে। এই যে Ag+ এটাকে আমরা Ag অ্যাকুয়াস বলছি আর এটাকে Br মাইনাস এটাকে অ্যাকুয়াস বলছি। অ্যাকুয়াস কখন ইউজ করব? যদি আমাদের জলীয় এখানে দ্রাবক হিসেবে পানি থাকে তখন আমরা এটাকে অ্যাকুয়াস দ্রবণ ইউজ করব। এখন এই AgBr থেকে ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি কি ছিল আমাদের এই AgBr থেকে আসলে ইনিশিয়ালি আমাদের পুরাটাই ছিল AgBr এবং অ্যাকুয়াস সলিউশনও 0 ছিল, অ্যাকুয়াসে Ag+ ও 0 ছিল, আমাদের Br মাইনাসও 0 ছিল একদম শুরুতে যখন তুমি অ্যাকচুয়ালি ঢাললা, পুরা যখন তুমি সল্টটা ঢাললা আমাদের সলিউশনে তখন অ্যাকচুয়ালি এটা ছিল। তুমি তো আর হচ্ছে একটা দুইটা অণু করে ঢালো না, তুমি 20 গ্রাম 10 গ্রাম 30 গ্রাম এত বড় অ্যামাউন্টে ঢালো, দেন সেটা থেকে অ্যাকচুয়ালি ডিজলভ হয়ে থাকে। এরপরে তোমাদের যদি তোমাদের ইকুইলিব্রিয়ামে গিয়ে যেটা হবে আসলে সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়, সো সাম্যাবস্থায় যেটা হবে আসলে এই যে AgBr থেকে সেই পরিমাণ, সেই মানে কতটুকু বের হয়ে যাবে আসলে বলতো? এই AgBr দ্রাব্যতার সমান ইনফরমেশন এখানে বের হয়ে যাবে না, দ্রাব্যতার সমান আসলে তোমার AgBr চলে যাবে না, ডিজলভ হয়ে যাবে না দ্রাব্যতার পরিমাণ। এটা একটু বুঝলাম না ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করে দে। AgBr থেকে AgBr যে আমার এখানে উৎপন্ন মানে AgBr থেকে Ag+ এর ব্রোমিন মাইনাস উৎপন্ন হচ্ছে, AgBr থেকে আমাদের AgBr এর দ্রাব্যতার অবশ্যই এখানে দেখো ইনিশিয়াল কন্ডিশন আমি ধরে নিলাম AgBr এর কনসেন্ট্রেশন হচ্ছে বা ঘনমাত্রা হচ্ছে 1 মোল পার লিটার, AgBr এর ঘনমাত্রা হচ্ছে 1 মোল পার লিটার। এখন যদি তোমার AgBr হচ্ছে খুবই স্বল্প দ্রবণীয় লবণ, এখন কি হলো ইকুইলিব্রিয়ামে কি হলো AgBr থেকে অবশ্যই কিছু পরিমাণ অংশ ডিজলভ হয়ে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হলো x থেকে 1 থেকে x পরিমাণ অংশ কমে গেল, দেন এখানে এখানে Ag+ আমাদের x পরিমাণ অংশ উৎপন্ন হবে আর Br মাইনাস আমাদের 1x পরিমাণ অংশ উৎপন্ন হবে। সো এই যে x টা আমার কমলো, এই x টা আসলে কিসের রেসপেক্টে কমবে দ্রবণের ভিতরে বলতো? অবশ্যই দ্রাব্যতার হিসাবে কমবে না এই x টা, যে ওই দ্রাবকে আসলে ওই দ্রাবকে কতটুকু দ্রবীভূত হতে পারবে সেই হিসেবে আসলে x টা কমবে না। দ্রাব্যতার যে পরিমাণ দ্রাব্যতা হবে বা ওই পরিমাণ এক্সট্রা কমে যাবে আর কি। হ্যাঁ দ্রাব্যতার রেসপেক্টে, এখন দ্রাব্যতার রেসপেক্টে এসটা কমবে।
যে ওই দ্রাবকে মানে ওই দ্রাবকে আসলে কতটুকু দ্রবত বা ডিজলভ করতে পারবে, বুঝছো? ওই ক্যাপাসিটি অনুযায়ী কিছু পরিমাণ মানে তোমার হচ্ছে সিলভার ব্রোমাইড যেটা হবে, এখানে একটা ইন্টারমিডিয়েট আছে বা একটা মধ্যবর্তী অবস্থা আছে। সেই অবস্থাটা হচ্ছে আমাদের সিলভার ব্রোমাইড থেকে কিছু পার্ট আসলে সিলভার ব্রোমাইড অ্যাকুয়াস হয়ে যায়, দেন সেটা থেকে অ্যাকচুয়ালি মানে তোমার সিলভার ব্রোমাইড থেকে সিলভার ব্রোমাইড অ্যাকুয়াস হলো, দেন সেটা রেডিলি মানে সিলভার ব্রোমাইড অ্যাকুয়াস হওয়ার সাথে সাথে সেটা Ag প্লাস এবং Br মাইনাস দিবে। এই বিষয়টা ক্লিয়ার সবার? জি যেহেতু ভাইয়া। সিলভার ব্রোমাইড সলিড থেকে কিছু পার্ট আমাদের সিলভার ব্রোমাইড অ্যাকুয়াস তৈরি করলো, তারপরে সিলভার ব্রোমাইড অ্যাকুয়াস তৈরি করার পর ওই অ্যাকুয়াস থেকে বাকি পার্টটা আমাদের সিলভার প্লাস এবং ব্রোমাইড মাইনাস উৎপন্ন করে ফেলবে, ঠিক না? একদমই ইজি। সো এই কাজটা এখানে হয়েছে আসলে। বাট যেহেতু আমরা এটাকে স্বল্প দ্রবণীয় লবণ বলছি, সেহেতু আমাদের আসলে এক্স এর যে পরিমাণটা বা এখানে এস এর যে পরিমাণ যেটাই বলো আর কি, এক্স বলো বা এস বলো, সো যেটাই বলো আর কি, তোমার এই এস এর পরিমাণটা আসলে খুবই ছোট। যেহেতু এস খুবই ছোট, তার মানে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স ইজ ইকুই 1 মাইনাস এস ইজ ইকুইভ্যালেন্ট টু 1, যে 1 মাইনাস এসটা আসলে 1 এর সমান, এটা আমরা বলতে পারি। এটা বলতে পারি না? এটার কারণে আসলে জি তোমার ভাইয়া। বইতে তোমার কোন কোন বইতে এটা লিখছে আসলে AgBr এর ঘনমাত্রা এটাকে 1 ধরছে, কারণ এটা সলিড। সলিড এবং লিকুইডের ক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনা দেখা যায়, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে যখন দ্রাব্যতার আরো গভীরে যাব তখন আসলে এই বিষয়গুলো আরো আমরা ক্লিয়ার হতে থাকবো। যে আসলে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের যে সলিড এবং লিকুইড এই দুইটার ক্ষেত্রে মেইনলি হচ্ছে এই ধরনের ঘটনা ঘটতেছে যদি স্বল্প দ্রবণীয় হয়। দ্রাব্যতার গুণফল, একটা জিনিস মাথায় রাখো, দ্রাব্যতা হচ্ছে তোমার স্বল্প দ্রবণীয় বা দ্রবণীয় সবকিছুর জন্য ভ্যালিড, বা দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য ভ্যালিড। বুঝতে পারছি আমরা? শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য ভ্যালিড। অধিক দ্রবণীয় লবণের জন্য আমরা দ্রাব্যতার গুণফলের কনসেপ্টটা আনবো না। আমি আরেকবার লিখে দিচ্ছি, দ্রাব্যতা হচ্ছে তোমার স্বল্প দ্রবণীয় বা যে কোনো ধরনের লবণ, যে কোনো ধরনের লবণ। আর দ্রাব্যতা গুণফল হচ্ছে তোমার শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণ, শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য এই কনসেপ্টটা ভ্যালিড। এখন কেন স্বল্প দ্রবণীয় লবণ, সেটা একটা কোশ্চেন আসে। এবং কেনই বা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা যখন বলতেছি যে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা 1, কেন বইতে লেখা থাকে সেটার অ্যান্সার আশা করি ক্লিয়ার সবার কাছে। সবাই বুঝতে পারছে অ্যান্সারটা? জি ভাইয়া। কেন 1? আচ্ছা, এটা গেল। কেন স্বল্প দ্রবণীয় সেটার ক্ষেত্রে আসি। আসলে দ্রাব্যতার যে গুণফল, দ্রাব্যতা গুণফলের যে কনসেপ্টটা, সেটা আসলে তোমাদের চ্যাপ্টার 4 এর ভর ক্রিয়া সূত্রের সাথে রিলেটেড। তোমাদের ভর ক্রিয়া সূত্রের সাথে দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা রিলেটেড। সো এখানে যেটা হয় আসলে, এখানে একটা সাম্য বস্থা আছে। সো যেখানে সাম্যাবস্থা থাকবে সেখানে আসলে সাম্য ধ্রুবক নামে একটা টার্ম আসবে। সো ইন ফিউচার আমরা এটা নিয়ে আরো ডিটেলস যখন দেখবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। সো ততদিন পর্যন্ত তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। যে সাম্যাবস্থার যে কথাটা বলতেছে, সেই সাম্যাবস্থা ক্ষেত্রে একটা সাম্য ধ্রুবক জড়িত, এবং সাম্য ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি, এবং এই সাম্য ধ্রুবক হচ্ছে উপরে আমাদের উৎপাদের যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা। সো এই টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমরা বলবো কিছুক্ষণের মধ্যে। সো উপরে যেহেতু উৎপাদের ঘনমাত্রা আমাদের Ag2+, আর আমাদের হচ্ছে ব্রোমিন মাইনাস, এটা হচ্ছে সরি Ag+, আর আমাদের ব্রোমিন মাইনাস, আর নিচে হবে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমাদের সিলভার ব্রোমাইড সলিড। এখন যে কাহিনীটা হয় আর কি, আমরা ইনিশিয়ালি তোমাদের যে সকল বইতে হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে 1 ধরছে, এখানে আরেকটা টার্ম সক্রিয় ভর, এই শব্দটা কি পাইছিলা কখনো বই পড়তে গিয়ে? যে আমাদের সলিডের সক্রিয় ভর হয় 1, যে কঠিনের সক্রিয় ভর 1 হয়, এরকম কোনো টার্ম কখনো এনকাউন্টার করছো তোমরা বইতে? না ভাইয়া। আচ্ছা, না স্কিল ভাইয়া। আসে নাই, সো ওইটা অ্যাভয়েড করো, যে আপাতত এটা নিয়ে ভাবিও না, কারণ সক্রিয় ভরের ডিটেল আসলে আমাদের সিলেবাসে নাই। এবং এই সক্রিয় ভর জিনিসটা ভালো করে বুঝতে গেলে আসলে আমাদের সলিড এবং লিকুইডের প্রপার্টি অনেক ডেপথে পড়তে হবে। সো যেহেতু সিলেবাসে নেই, আমরা ওই পার্টটা টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি। এখানে এরকমও শব্দ পাইতে পারো যে আসলে সলিড এবং লিকুইডের সক্রিয় ভর 1, সো এটা মেনে নাও, এই ইনফরমেশন হিসেবে মেনে নাও। সো এখানে যেটা হচ্ছে, ইনিশিয়ালি আমরা যদি 1 কন্ডিশন ইউজ না করি বা 1 মোল পার লিটার না ধরি সিলভার ব্রোমাইডের ঘনমাত্রা, আমাদের যদি যে কোনো একটা ঘনমাত্রাই হয়, ধরো 2 বা 3, ইনিশিয়ালি হইতেই পারে 2 বা 3 বা 10 বা 15 এরকম মোল পার লিটার আছে,
সেক্ষেত্রে কি হচ্ছে আসলে, যেহেতু দ্রাব্যতার মানটা খুবই কম, যেহেতু স্বল্প দ্রবণীয় লবণ বলছি, তার মানে আমরা যদি এই আমাদের নিচে যে উপরে কি হয়, অলওয়েজ উপরে হয় তোমার উৎপাদের যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা, উপরে উৎপাদের যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা, আর নিচে হবে তোমার দ্রাবক, সরি দ্রাবক না, নিচে হবে তোমার বিক্রিয়ক। তো এই পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে আমরা বিক্রিয়ক, আর এই পার্টটাকে বলতেছি আমরা উৎপাদ। এই ইনফরমেশন থেকে আমরা আসতে পারি যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, বাট উপরে আমাদের কিন্তু ঘনমাত্রা বসাতে হচ্ছে। তো যেহেতু আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, তার মানে এটাকে আসলে ঘনমাত্রার জন্য সাম্য ধ্রুবক বলা হয়। এই বিষয়গুলো আমরা ফিউচারে দেখবো, আমাদের হচ্ছে কোর্সে আছে, আমাদের তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টারে আছে। যেহেতু আমরা ঘনমাত্রা লিখতেছি শুধু, ভাইয়া আমরা হ্যাঁ বলো ভাইয়া। কেএসপি কেআইপি এগুলো আসে না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আনতেছি, আমরা ওই দিকে যাচ্ছি। সো এই যে কেসির যে বিষয়টা, যেহেতু এখানে ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, সি ডিনোটস ফর কনসেন্ট্রেশন থেকে অ্যাকচুয়ালি সিটাকে লিখছি আমরা। সো এটা ইকুয়ালস লিখতে পারি আমরা এজি প্লাস আর হচ্ছে আমাদের ব্রোমিন মাইনাস, তো নিচে লিখতে পারি আমরা সিলভার ব্রোমাইড, এই পার্টটা সলিড পার্টটা। সো আমরা দেখো এখন যদি কেসির সাথে, এটা কিন্তু অবশ্যই এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা কিন্তু সম্পৃক্ত দ্রবণের কথা বলতেছি। কিভাবে সম্পৃক্ত দ্রবণ? কারণ সেই পরিমাণ, মানে তুমি একটা ধরো একটা লবণের দলা ঢাললা, স্বল্প দ্রবণের লবণ, সেটা তো অবশ্যই তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ডিজলভ হয়ে যাবে দ্রবণের ভিতরে, ঠিক না? তার মানে কি দ্রবণটাকে সম্পৃক্ত বানায় ফেলছে। এখন এটার সাথে কেউ আবার অতিপৃক্ত কথাটা মিলাতে জানো, অতিপৃক্ত আসলে এইভাবে ফর্ম করে না। অতিপৃক্ত হচ্ছে তুমি ঢালতেছো ঢালতেছো ঢালতেছো, দেন হচ্ছে তোমার একটা পর্যায়ে গিয়ে আর ধারণ ক্ষমতা থাকতেছে না, দেন তোমার জমতেছে উপরে। বাট এখানে কি হচ্ছে, তোমার একবারে ঢেলে দিছো একবারে তুমি পুরো কঠিনের ডলাটা ঢেলে দিচ্ছ তুমি হচ্ছে তোমার সলিউশনের ভিতরে বা দ্রবণের ভিতরে। সেখান থেকে তোমার অবশ্যই ওই দ্রাবকের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে তোমার আয়নগুলো ভাগ হয়ে যাবে। এখন যেহেতু সাম্যাবস্থার কথা, অলওয়েজ এই দ্রাব্যতা গুণফলের যে টার্মগুলো অলওয়েজ সাম্যাবস্থায় বিরাজ করে। তার মানে এখানে যে এজি প্লাসের যে ঘনমাত্রার কথা বলতেছে সেটাও সাম্যাবস্থায়, ব্রোমিন মাইনাসও সাম্যাবস্থায়, আমাদের এজিবিআর সলিড এটাও সাম্যাবস্থায়। যেহেতু আমাদের খুবই অল্প পরিমাণ এজিবিআর বের হয়, তার মানে এজিবিআরটা কনস্ট্যান্ট থাকে কাইন্ড অফ, এটা চেঞ্জ হয় না সময়ের সাথে। এজিবিআর এর মানটা খুব একটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কিছুটা, বাট আইডিয়াল কন্ডিশনে আমরা ধরে চেঞ্জ হয় না। এরপরে আমরা কি বলতে পারি, আসলে কেসি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা সাম্য ধ্রুবক বলছি, আর এই পার্টটা একটা কনস্ট্যান্ট। সো দুইটা কনস্ট্যান্ট বা দুইটা ধ্রুবক গুণ হয়ে আমরা নতুন একটা কনস্ট্যান্ট পাচ্ছি, যেটাকে বলতেছি আমরা কেএসপি। এসপি ডিনোটস ফর সলিউবিলিটি প্রোডাক্ট, যেটা আসতেছে আসলে তোমার শুধুমাত্র উৎপাদগুলোর যথোপযুক্ত ঘাত সহ গুণফল। সবাই এই পর্যন্ত বুঝছি আমরা? হার্ডলি ভাইয়া। जी भैया पूछे। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখি, ইনশাআল্লাহ কালকে জি হচ্ছে ভাইয়া। আমরা। এগুলা কি হ্যাঁ বলো। ভাই, এগুলা নির্দিষ্ট মান বেরোবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নির্দিষ্ট তাপমাত্রা। এখানে আরেকটা কথা বলে রাখি, কেএসপি ভ্যালুটা শুধুমাত্র 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 তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, আর কিছুর উপরই না, অনলি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। কেএসপি ভ্যালুটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা লবণের কেএসপি ভ্যালু নির্দিষ্ট অলওয়েজ সেম থাকবে, শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর তাপমাত্রার উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর না। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।